সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতের যে যুদ্ধ অস্ত্র নিয়ে পাকিস্তান ও চীন উদ্বিগ্ন। শক্তিতে এগিয়ে যাচ্ছে ইরান, দিশেহারা ইসরায়েল। ইতিহাস জানে না এরদোগান, ঠিকমতো কবিতাও পড়তে পারেন না, বলছে ইরান। আমেরিকা ইরাকি সংগঠনকে কালো তালিকাভুক্ত করলে কিছুই আসে যায় না, জানালো ইরাকের বাদ্র সংগঠন। সশস্ত্র সংগ্রামী ইসরায়েলের সঙ্গে লড়াইয়ের একমাত্র পথ, বলছে হামাস। ভারতের রাষ্ট্র ক্ষমতার উলঙ্গ আস্ফালন চলছে, বললেন অভিনেত্রী অপর্ণা সেন। সৌদি আরবে আবারও তেল ট্যাঙ্কারে হামলা। ইয়েমেন সংকট সমাধানে ইরানের প্রস্তাবনা এখনো টেবিলে আছে, বলছে তেহরান। এবং সবশেষে জানাবো, দায়িত্ব গ্রহণের আগেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইডেনের উপদেষ্টার হস্তক্ষেপ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের যে যুদ্ধ অস্ত্র নিয়ে পাকিস্তান ও চীন উদ্বিগ্ন। শত্রুপক্ষের আক্রমণকে প্রতিহত করতে বারেবারেই নানা ধরনের অস্ত্র আবিষ্কার করছেন ভারতীয় বিজ্ঞানীরা। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এখন তাদের ভরসা কালি 5000। এ অস্ত্রের ভয়ে পাকিস্তান ও চীন উদ্বিগ্ন। নতুন নতুন অস্ত্র আবিষ্কার করতে ভারত আত্মরক্ষার চেষ্টা করছে। এবার আবিষ্কার করেছে কালি 5000 নামের একটি অস্ত্র। ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ভারতের তৈরি কালি 5000 যে ধরনের অস্ত্র, তা প্রায় কোনো দেশের হাতে নেই। আমেরিকা সহ বেশ কয়েকটি দেশের হাতে লেসার অস্ত্রশস্ত্র রয়েছে, কিন্তু ভারত লেসার অস্ত্র তৈরির পথে না হেঁটে যে অস্ত্র তৈরি করেছে তা আরও ভয়ঙ্কর। এক উন্নত মানের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অস্ত্র তৈরি করেছেন ভারতীয় বিজ্ঞানীরা, যাতে প্রাথমিকভাবে এসেছে সাফল্যও। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এই অস্ত্রের নাম কিলো অ্যাম্পিয়ার লিনিয়র ইনজেক্টর, যাকে সংক্ষেপে বলা হচ্ছে কালি। ক্ষেপণাস্ত্র হামলা বা আকাশপথে হওয়া যে কোনো আক্রমণ প্রতিরোধ করতে কালি তৈরি করেছে ভারত। কিন্তু শক্তি বাড়তে বাড়তে কালি এখন এমন পর্যায়ে পৌঁছেছে, মহাকাশে ভাসমান কৃত্রিম উপগ্রহকেও সে ধ্বংস করতে পারে। লেসার অস্ত্র যেভাবে প্রয়োগ করা হয়, কালির ব্যবহারও অনেকটা সেরকমই, কিন্তু লেসার অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর ভারতের তৈরি করা এই মিসাইল ডিফেন্স সিস্টেম। 1985 সালে কালি তৈরি শুরু করে ভারত। প্রথমে এর কর্মক্ষমতা সম্পর্কে খুব বেশি কিছু জানানো হয়নি। শিল্পের প্রয়োজনে ভারত নতুন প্রযুক্তির লিনিয়ার ইনজেক্টর তৈরি করেছে বলে জানানো হয়েছিল। ভারতের সশস্ত্র বাহিনীতে কালির অন্তর্ভুক্তি হওয়ার পর গোটা বিশ্বের টনক নড়ে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি, প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে আকাশে ঝলসে দেওয়ার অস্ত্র তৈরি করে ফেলেছে ভারত। কালি যখন প্রথম তৈরি হয়েছিল, তখন তা 0.4 গিগাওয়াট শক্তির ইলেকট্রন স্রোত নিয়ে আঘাত করার ক্ষমতা রাখত। পরে এই ব্যবস্থার উন্নতি ঘটাতে ঘটাতে কালি 5000 বলে যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়েছে, তা বহুগুণ বেশি শক্তিশালী। 40 গিগাওয়াট শক্তির ইলেকট্রন স্রোত ছাড়তে পারে কালি 5000। এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ইতিমধ্যেই ভারতীয় সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত হয়েছে। কোনো ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান ধেয়ে আসছে দেখলেই তাকে লক্ষ্য করে অসংখ্য ইলেকট্রন কণার তীব্র গতিসম্পন্ন স্রোত ছাড়বে কালি 5000। এই ইলেকট্রন কণার স্রোত প্রচণ্ড তপ্ত এবং বিদ্যুৎবাহী। সেই তপ্ত কণার স্রোত বা রশ্মি তড়িৎ চুম্বকীয় বিকিরণে পরিণত হবে। সেই বিকিরণ মহাকাশে ছড়িয়ে থাকা মাইক্রোওয়েভের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম। কালি 5000 থেকে নির্গত ইলেকট্রন স্রোত শেষ পর্যন্ত পরিণত হবে মাইক্রোওয়েভ বিকিরণে। এই মাইক্রোওয়েভ বিকিরণ প্রচণ্ড শক্তি নিয়ে গ্রাস করবে ছুটে আসা যে কোনো ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানকে। লেজার অস্ত্র দিয়েও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়, কিন্তু লেজার রশ্মি ক্ষেপণাস্ত্র আঘাত করে তাতে ছিদ্র তৈরি করে সেটিকে ধ্বংস করে। এই পদ্ধতি সময় সাপেক্ষ। কালি 5000 যে মাইক্রোওয়েভ বিকিরণ ছাড়ে, তা ছুটন্ত ক্ষেপণাস্ত্রের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্রটি ঝলসে যাবে, চোখের নিমিষে আকাশেই ধ্বংস হয়ে যাবে। পাকিস্তান তো বটেই, চীনও কালি মিসাইল ডিফেন্স সিস্টেমকে বিপজ্জনক হিসেবে দেখতে শুরু করেছে। শুধু ক্ষেপণাস্ত্র ঠেকাতে নয়, প্রতিপক্ষের আকাশ সীমায় হামলা চালাতেও কালি 5000 কার্যকরী। মাইক্রোওয়েভ বিকিরণকে কাজে লাগিয়ে যেভাবে ধ্বংসলীলা চালাতে সক্ষম ভারতের এই অত্যাধুনিক অস্ত্র, তাতে মহাকাশে ভাসমান কৃত্রিম উপগ্রহ ধ্বংস করাও সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শক্তিতে এগিয়ে যাচ্ছে ইরান, দিশেহারা ইসরায়েল।
কয়েক বছর আগেও মধ্যপ্রাচ্যে একক আধিপত্য ছিল ইসরায়েলের, কিন্তু সেই অবস্থা এখন আর নেই। শুধু মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরাই নন, ইউরোপ ও আমেরিকার বিশ্লেষকরাও এটি স্বীকার করেন। ইরান ক্রমাগত শক্তি বৃদ্ধি করায় চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। গত কয়েক বছর ধরে তেল আবিব যখনই কোনো ধরনের আগ্রাসন চালিয়েছে, তখনই কোনো না কোনোভাবে তার জবাব দিয়েছে তেহরান। গত কয়েক বছরে ইরানের সবচেয়ে বড় সফলতা হল মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সমর্থিত বেশ কয়েকটি শক্তিশালী বাহিনী গড়ে তোলা। এতে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে হচ্ছে না ইরানের, বরং তেহরানের সমর্থনে ওই বাহিনীগুলোই ইসরায়েলের উপর বিভিন্নভাবে হামলা চালিয়ে আসছে। এতে ইসরায়েল ব্যস্ত থাকছে হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক জিহাদের মতো সংগঠনগুলো নিয়ে, আর এই সুযোগে নিজেদের আরও শক্তিশালী করছে ইরানের সামরিক বাহিনী। সর্বশেষ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার ইরানের। বিভিন্ন পাল্লার অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের, যেগুলো সহজেই ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা সম্পর্কে এরই মধ্যে ধারণা পেয়েছে সারা বিশ্ব। যুক্তরাষ্ট্রের মতো দেশের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানে মার্কিন ঘাঁটিতে। এতে ওই ঘাঁটি লণ্ডভণ্ড হয়ে যায়। মূলত তখনই ইরানের ক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টনক নড়ে। এছাড়া সর্বশেষ সামরিক শক্তি নিয়ে করা বৈশ্বিক প্রতিবেদনগুলোতে ইরানের নৌশক্তিকেও প্রচণ্ড শক্তিশালী হিসেবে উল্লেখ করা হয়। ক্ষেপণাস্ত্র ফোর্সের মতো নৌবাহিনীতেও মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিধর দেশ ইরান। বিশেষ করে তাদের সাবমেরিন ফোর্স সবচেয়ে ভয়ঙ্কর। শক্তির দিক থেকে নৌবাহিনীতে বিশ্বের 4 নম্বর অবস্থানে আছে ইরান। ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনীতে এরই মধ্যে শীর্ষ স্থানে আছে ইরানের সামরিক বাহিনী। চলতি বছরের মাঝামাঝি সময়ে চীন ও রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনে ইরান। অবশ্য কারো কারো মতে এরই মধ্যে ইরানের কাছে পারমাণবিক বোমা রয়েছে, সেগুলো হয়তো উত্তর কোরিয়ার কাছ থেকে কিনেছে তারা। সামরিক ক্ষেত্রে সবগুলো বিভাগে সর্বোচ্চ উন্নতির লক্ষ্য নিয়ে এগুচ্ছে ইরান। ফলে ইসরায়েলের সঙ্গে তাদের শক্তির ব্যবধান কমেছে অনেক। এমনকি কোনো দিক দিয়ে তেল আবিবের চেয়ে অনেক এগিয়ে আছে তেহরান, যা নিয়ে দিশেহারা ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, ইরানকে রুখতে গত কয়েক বছরে পুরানো অনেক নীতি থেকে বের হয়ে এসেছে ইসরায়েল। এতদিন তারা ফিলিস্তিনি সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ এবং লেবাননের সংগঠন হিজবুল্লাহকে নিয়ে ব্যস্ত থাকলেও এখন থেকে ইরানের প্রতি পূর্ণ মনোযোগ দেবে তারা। এজন্য ইরান কমান্ড নামে নতুন একটি ফোর্সও গঠন করেছে ইসরায়েল। সব মিলিয়ে কিছুতেই ইরানকে রুখার পথ খুঁজে পাচ্ছে না ইসরায়েল। অন্যদিকে বারবার তেল আবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে তেহরান, যা ইসরায়েলি কর্তৃপক্ষের জন্য হয়ে উঠেছে দুঃস্বপ্ন। ইতিহাস জানেন না এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি ইতিহাস জানেন না এবং ঠিকমতো কবিতাও পড়তে পারেন না। তাকে বরং এমন একটি বিষয়ে কথা বলতে বলা হয়েছে যা গোটা অঞ্চলের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। ইরানের জাতীয় সংসদের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের উপপ্রধান শাহরিয়ার হায়দারি এ মন্তব্য করেছেন। রোববার বার্তা সংস্থা ইরান প্রেসকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, তুর্কি প্রেসিডেন্ট ককেশাস অঞ্চলের তেল ও গ্যাস সম্পদের দিকে নজর দিয়েছেন। কাজেই আজারবাইজানের সরকার ও জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে তিনি এ বিতর্কিত কবিতা আবৃত্তি করেছেন। ইরানের এই আইন প্রণেতা বলেন, তুরস্ক বহু বছর ধরে তুর্কমেনিস্তানের গ্যাস কাস্পিয়ান সাগরের ভেতর দিয়ে আজারবাইজান ও জর্জিয়াকে অতিক্রম করে চড়া দামে ইউরোপে বিক্রি করার পরিকল্পনা মাথায় নিয়ে এগুচ্ছে। এরদোগান গত 10 ডিসেম্বর আজারবাইজান সফরে গিয়ে এমন একটি কবিতা আবৃত্তি করেন যাকে ইরানের অখণ্ডতার পরিপন্থী বলে মনে করা হয়। তেহরানের পক্ষ থেকে এ ব্যাপারে কড়া প্রতিবাদ জানানো হলে শনিবার রাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগলু তার ইরানের সমকক্ষ মোহাম্মদ জাভেদ জারিফকে টেলিফোন করেন। চাভুসওগলু বলেন, প্রেসিডেন্ট এরদোগান যে কবিতা আবৃত্তি করেছেন সেটি নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে রচিত হয়েছে বলে ভেবেছিলেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই কবিতার মাধ্যমে যে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হতে পারে তা এরদোগানের জানা ছিল না। আমেরিকা কালো তালিকাভুক্ত করলে কিছুই যায় আসে না।
ইরাকের বাদ্র সংগঠনকে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা করেছে আমেরিকা। মার্কিন এই পরিকল্পনার নিন্দা করে সংগঠনের মুখপাত্র কুসে আল আনবারি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষার জন্য ওয়াশিংটন তার সংগঠনকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, বাদ্র সংগঠনকে আমেরিকা কালো তালিকাভুক্ত করলে তাতে আমাদের কিছু যায় আসে না। বাদ্র হচ্ছে এমন একটি সংগঠন যার নিজস্ব সমর্থক ও ইনস্টিটিউশন রয়েছে। এই সংগঠনের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব রয়েছে এবং ফাতা জোটে 50 জনের বেশি সংসদ সদস্য রয়েছেন। কুসে আল আনবারি আরও বলেন, বাদ্র সংগঠন হচ্ছে ইরাকের রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের একটি অংশ। আমেরিকার শয়তানি ষড়যন্ত্র এর উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। সবাই জানে ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা কাজ করছে। প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে ওয়াশিংটন লড়াই করছে যাতে এসব সংগঠন ফিলিস্তিনি জনগণ এবং আরব বিশ্বকে রক্ষা করতে না পারে। ওয়াশিংটন ফ্রি বিকন নামে একটি পত্রিকা সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে যে বাদ্র সংগঠনকে কালো তালিকাভুক্ত করার জন্য মার্কিন কংগ্রেস একটি বিল পাসের চেষ্টা করছে। সশস্ত্র সংগ্রামী ইসরায়েলের সঙ্গে লড়াইয়ের একমাত্র পথ। সশস্ত্র সংগ্রামী ইসরায়েলকে মোকাবেলার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা নাসিম ইয়াসিন। একই সঙ্গে তিনি ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টির নিন্দা করেন। হামাস প্রতিষ্ঠার 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হামাস নেতা নাসিম ইয়াসিন আরও বলেন, তার সংগঠন এমন সময়ে 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে যখন ফিলিস্তিনি ইস্যু নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় পার করছে। পাশাপাশি করোনা ভাইরাসের মহামারী রয়েছে যা ইহুদিবাদী ইসরায়েলের অবরোধের কারণে গাজাবাসীকে বাড়তি সংকটের মুখে ফেলেছে। ভারতের রাষ্ট্র ক্ষমতার উলঙ্গ আস্ফালন চলছে। নাম উল্লেখ না করে ফের নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করলেন অভিনেত্রী ও চিত্র পরিচালক অপর্ণা সেন। শুক্রবার টুইটে নরেন্দ্র মোদী সরকারের চরম সমালোচনা করলেন অপর্ণা। অভিনেত্রী লেখেন, দয়া করে এ দেশের কোনো কিছুতে বিরোধিতা করবেন না, করলেই আপনি হয় দেশদ্রোহী নয় পাকপন্থী, আরবান নকশাল, সন্ত্রাসীবাদী কিংবা খালিস্তানি। কারাগারে অবতীর্ণ হওয়ার আশঙ্কার কথাও স্মরণ করিয়ে দিতে চেয়েছেন অপর্ণা। টুইটে ওই ভার্চুয়াল আলোচনা সভায় তিনি আরও বলেছিলেন, স্বাধীনতার পর থেকে জরুরি অবস্থার সময়টা ছিল এদেশের গণতন্ত্রের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। কিন্তু গত কয়েক বছর ধরে যে ব্যবস্থা কায়েম হয়েছে ভারতে তা জরুরি অবস্থাকেও হার মানাবে। ভারতে রাষ্ট্র ক্ষমতার উলঙ্গ আস্ফালন চলছে, যা ভয়াবহ। অপর্ণা বরাবরই তীব্র বিজেপি বিরোধী। এর আগে একাধিক টুইটে তিনি বলেছেন, দেশে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। মাস দেড়েক আগে একটি ওয়েবিনারে অভিনেত্রী বলেছিলেন, আমি বরাবরই রাজনৈতিক সচেতন, কখনো আমি পক্ষ নিতে আপোষ করিনি। এই বয়সে এসে সেই অভ্যাস পাল্টে ফেলতে পারবো না। বিভিন্ন ইস্যুতে আন্দোলনকারীদের নানাবিধ শব্দ দিয়ে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা গেরুয়া শিবিরের নেতারা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র আন্দোলনকে প্রথম টুকরে টুকরে গ্যাং বলে আখ্যা দিয়েছিল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও এ কথা শোনা গিয়েছে বহুবার। সম্প্রতি দিল্লির উপকণ্ঠে কৃষক আন্দোলন নিয়েও কেন্দ্রের এক মন্ত্রী বলেছেন, ওখানে খালিস্তানি এবং মাওবাদীরা রয়েছে। আরবান নকশাল, দেশদ্রোহীও গত কয়েক বছরে বহু চর্চিত শব্দ। অপর্ণা সবটাকে জুড়ে দেখতে চেয়েছেন। এ খবর জানিয়েছে ইন্ডিয়া এক্সপ্রেস। সৌদি আরবে আবারও তেল ট্যাঙ্কারে হামলা। সৌদি আরবের জেদ্দায় একটি তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে, তবে হামলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। 22 জন নাবিকের সবাইকে কোনো রকম জখম ছাড়াই উদ্ধার করা হয়েছে। জাহাজটির যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে কিছু তেল বেরিয়ে এসেছে। সোমবার শিপিং কোম্পানি হাফনিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাটির পেছনে বাইরের কোনো সূত্রের যোগসূত্র থাকতে পারে। সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজে 60,000 টন পেট্রোল ছিল। এর আগে 25 নভেম্বর সৌদি আরবের সুকাইক বন্দরেও হামলা চালানো হয়। সৌদি কর্তৃপক্ষ এসব হামলার জন্য ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনের জন্য সৌদি আরবের নেতৃত্বে কয়েক বছর ধরে লড়াই চলছে। সোমবার হাফনিয়া তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় আনুমানিক রাত 12:40 জেদ্দা ছাড়ার সময় অজ্ঞাত স্থান থেকে হামলার শিকার হয় বিডব্লিউ রাইন জাহাজটি।
এতে জাহাজে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এছাড়া সৌদি আরবের পক্ষ থেকেও এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ খবর জানিয়েছে আল জাজিরা। ইয়েমেনের সংকট সমাধানে ইরানের প্রস্তাবনা এখনও টেবিলে আছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, ইয়েমেন সংকট সমাধানের জন্য তেহরান যে উদ্যোগ নিয়েছিল এখনও তা টেবিলে আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আলী আসগর খাজি রোববার ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিয়াকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান মনে করে একমাত্র রাজনৈতিক সংলাপের মাধ্যমেই ইয়েমেন সংকটের সমাধান সম্ভব। এ কারণে ইরান 4 দফা প্রস্তাবনা উপস্থাপন করেছিল। 2015 সালের 26 মার্চ সৌদি জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন শুরু করলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ দ্রুত রক্তপাত বন্ধের লক্ষ্যে জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুনের কাছে ওই 4 দফা প্রস্তাবনা উত্থাপন করেন। এতে বলা হয়েছে, ইয়েমেনে সমস্ত বৈদেশিক হামলা বন্ধ করতে হবে, দ্রুত মানবিক ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, জাতীয় সংলাপ শুরু এবং পূর্ণাঙ্গ ঐক্য সরকার গঠন করতে হবে। ইয়েমেন যুদ্ধ প্রসঙ্গে খাজি বলেন, সামরিক আগ্রাসনের পর 6 বছর পার হলেও আগ্রাসীরা শুধু ব্যর্থই হয়নি, বরং ইয়েমেনের জনগণ যুদ্ধের ভারসাম্য নিজেদের অনুকূলে বদলে দিতে সক্ষম হয়েছেন। দায়িত্ব গ্রহণের আগেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইডেনের উপদেষ্টার হস্তক্ষেপ। দায়িত্ব গ্রহণের আগেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়ে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত জ্যাক সুলিভান। সম্প্রতি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাকে পরবর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। বাইডেন সরকারের হবু উপদেষ্টা এক টুইটার বার্তায় দাবি করেছেন, ইরান গুপ্তচর বৃত্তির অভিযোগে রুহুল্লাহ জামকে ফাঁসি দেওয়ার মাধ্যমে আবারও মানবাধিকার লঙ্ঘন করেছে। বাইডেন সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেবে বলে তিনি দাবি করেন। রুহুল্লাহ জাম দীর্ঘদিন ধরে ইরানে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ষড়যন্ত্র চালিয়ে আসছিল। তিনি এই লক্ষ্যে অমাদ নিউজ নামের একটি টেলিগ্রাম চ্যানেলও পরিচালনা করতেন। বিদেশে বসে নানা ধরনের গুজব প্রচার করতেন এই চ্যানেলের মাধ্যমে। ইরানে সহিংসতা ছড়িয়ে সহিংসতাকামীদের প্রশিক্ষণও দিতেন তিনি। রুহুল্লাহ জাম এসব অভিযোগ আদালতে স্বীকার করেছেন এবং তার স্বীকারোক্তিমূলক বিভিন্ন বক্তব্য ইরানের টিভি চ্যানেল সহ গণমাধ্যমে প্রচারিত হয়েছে। রুহুল্লাহ জাম ইরানের বিশৃঙ্খলা ছড়াতে বিদেশি গুপ্তচর সংস্থাগুলোর কাছ থেকে অর্থ গ্রহণের কথাও স্বীকার করেছেন। গত বছর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা বিভাগ তাকে আটক করতে সক্ষম হয়। ফ্রান্স সরকার তাকে উচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করেছিল বলে তিনি স্বীকার করেছেন। এরপরও তাকে আটক করতে সক্ষম হয় ইরানি গোয়েন্দারা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।